আমার খবর। নমস্কার, আমি মুনতাজ রহমান। স্বাগত আপনাদের আমার খবরে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার পরই বীরভূমের সিউড়িতে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু প্রার্থী ঘোষণা হয়েছে, যেখানে নতুন মুখ নিয়ে আসা হয়েছে এবং দুজনকে সেখান থেকে এবারে দলের তরফ থেকে টিকিট দেওয়া হয়নি। তার মধ্যে সিউড়ি বিধানসভা চর্চিত বিষয়, কারণ হলো সিউড়ি বিধানসভায় বিধায়ক ছিলেন দীর্ঘদিনের বিকাশ রায়চৌধুরী এবং তিনি সভাধিপতি ছিলেন। এবং চর্চিত বিষয় কেন? কারণ হলো তিনি সভাধিপতি ছিলেন এবং সকলের জানা, এবং তিনি যেভাবে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছেন এমন কেউ বাদ নেই যে তাকে চেনে না। সেই জায়গা থেকে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তৃণমূলের তরফ থেকে যখন টিকিট দেওয়া হয় বা প্রার্থীর নাম ঘোষণা করা হয়, তারপর থেকেই তাকে কিন্তু আর দেখা যাচ্ছিল না। এই নিয়েই জল্পনা, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য শুরু হয়। আমরাও আমার খবরের যে সংবাদপত্র, সেখানেও কিন্তু একটা বিতর্কিত খবর এই নিয়ে প্রকাশিত করি। এবং এই বিষয়ের পরই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিকাশ রায়চৌধুরী। বিকাশ দা, একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং আপনিও সেটা দেখেছেন, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? বিতর্ক, যারা বিতর্কিত মানুষ তারাই বিতর্ক তৈরি করে। বিকাশ রায়চৌধুরী বিতর্কিত মানুষ নয়। আর আমি সুখের দিনে তৃণমূল কংগ্রেসে যোগ দিইনি। ক্ষমতায় তৃণমূলই যখন না ছিল, তৃণমূলের জন্মলগ্ন থেকে 1998 সালের থেকেই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে কাজ করে এসেছি। যে এই নয় যে আমি 2011 সালে ক্ষমতায় এলাম, আমি দেখলাম এখানে গিয়ে সুখ ভোগ করা যাবে কিনা, এবং সেখানে এসে হাজির হয়ে গেলাম। আমি সেই ব্যক্তি লড়াই করে এখানে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, এবং বীরভূম জেলা বড় দায়িত্বে অনেক সময় ছিলাম। 10টা বছর সভাধিপতি ছিলাম, নতুন বীরভূম উপহার দিয়েছি। 2021 সালে মমতা ব্যানার্জি, এবং সর্বোপরি যদি আমি নামটা তার না বলি, অস্বীকার করি, তাহলে ভুল হবে। অনুব্রত মণ্ডল আমাকে বলেছিল, বিকাশ দা তোমাকে সিউড়িতে দাঁড়াতে হবে, সিউড়িতে না দাঁড়ালে এই সিটটা লস সিট। তখন জানতেন না যে আপনি দাঁড়াবেন? আমি কোনোদিন কাউকে কাছে কোনো পদের জন্য কোনোদিন আপিল করিনি। আমি সাধারণ মানুষ হিসেবে থাকতে চেয়েছি। আজও আমি মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে, যদি আমাকে বলে তুই একটা বুথের দায়িত্ব নিয়ে কাজ কর, আমার কোনো রকম এখানে দ্বিধা সংকোচ না করে সেই কাজটাই করব। বিধায়কের সঙ্গে সঙ্গে তো সভাধিপতিও হয়েছেন, সেই আস্থা রেখেই হয়েছি। সারা বীরভূম জেলার পরিবর্তন এনেছি, 4বার ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছি। সুতরাং এখানে আমার কাছে কখন আমাকে কে সভাধিপতি করবে কি কারোর জন্য, তার জন্য আমি লোকের কাছে দরবার করা? আমি যদি কাজ করি, দল সঠিক বিচার করবে। এবং আমি সিউড়িতে 2021 সালে প্রমাণ করে দিয়েছি, অনেক বিরোধিতা সত্ত্বেও সেখানে কিন্তু আমি 7,500 ভোটে জিতেছিলাম। সিউড়ি শহর নিয়ে অনেক বিতর্ক আছে, যে এখানে বারবার তৃণমূল কংগ্রেস হারে, বিভিন্ন লোকসভায় বলুন বা তার আগে বলুন। আমি প্রমাণ করেছিলাম সিউড়ি শহরে মানুষ আমার প্রতি কতটা ভালোবাসা রয়েছে। মাত্র 720 ভোটে আমি ওখানে হেরেছিলাম। আর তার আগে যারা দাঁড়িয়েছেন, ইভেন লোকসভার নির্বাচনগুলো খুব খারাপ রেজাল্ট হয়েছে। এবারেও কিন্তু প্রায় 6,000-এর কাছাকাছি ভোটে 24 সালে আমরা হেরেছি শহরে। এবং আমি আমার সাংগঠনিক এই 5 বছরে যে কর্মকাণ্ড, 12,500 ভোটে লিড দিয়েছি এবারে লোকসভায় শতাব্দী রায়কে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় নেত্রী লোকসভা নির্বাচনের সময় বলেছিলেন, বিকাশ সিউড়িতে অবস্থা খারাপ। আমি একটা কথাই বলেছিলাম, দিদি সিউড়ি শহরটাকে তুমি দায়িত্ব দাও কাউকে, আর বাকিটা আমি বুঝে নেব। যদি তোমাকে লিড দিতে না পারি লোকসভায়, তুমি আমার প্রতি যে ধ্যান ধারণা তৈরি করবে আমি সেটাকে মাথা পেতে মেনে নেব। এবং যদি প্রয়োজন হয় তুমি আমাকে তৃণমূল কংগ্রেস থেকে বার করে দেবে যদি আমি লিড না দিতে পারি। আমি লিড দিয়েছি সেখানে 12,500 ভোটে। সুতরাং আমি সেই মানুষ, যে মানুষ
একবার তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন, সেটা আমার পরিচয়। কংগ্রেস করতাম, তার আগে মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন, তারপরে একসাথেই আমরা মমতা ব্যানার্জির সঙ্গে হয়েছি। আবার মমতা ব্যানার্জির প্রতি আমার যে শ্রদ্ধা ভালোবাসা, এটা আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে। আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা, যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি তার সঙ্গে দ্বিমত নই এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছি। মনে করেন একটা লোকে বারবার একই পদে থাকাটা ঠিক নয়। সেটা সেটা আপনার ক্ষেত্রে কেন বলছেন? সেই রকম আপনার মতো তো আরো আমি অনেকে আমার আছে। কথা বলছি, লোকে দেখছেন তো কত রকম কথা বলছে। আমি কিন্তু আগের দিনও আপনাদের বোধহয় একটা ইন্টারভিউ আমি দিয়েছিলাম, হ্যাঁ, প্রার্থী ঘোষণার পরে। প্রার্থী ঘোষণার পরে। সুতরাং আমি হাওয়া হয়ে যাইনি, আর হাওয়া হওয়ার লোক আমি নই। আমি প্রার্থী হওয়ার আগের দিন পর্যন্ত, আমি রাত্রি 9টা-10টা পর্যন্ত আমি একটাই বক্তব্য রেখেছিলাম, প্রার্থী যেই হোক, সিউড়ি বিধানসভায় মিনিমাম 15,000-20,000 ভোটে বিজেপিকে হারাতে হবে। সেটা শহরে? বিধানসভায়। বিধানসভায় বলেছেন শহরে? এবং আমাদের যে প্রার্থী হবে তাকে জেতাতে হবে। এবং আমি প্রার্থী হব বলে আমি কিন্তু এই লড়াইটা করিনি, কারণ জায়গা মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। আমার তো বয়স হয়েছে, অস্বীকার করতে লাভ নেই। এই বয়সে আমি একটা 40 বছর 45 বছর ছেলের মতো আমি ঘুরে বেড়াই, মানুষের মতো। আজও দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি পালন করবো। আপনি বলছেন যে বয়স হয়েছে আমার, হ্যাঁ। কিন্তু যখন ঘোষণা হওয়ার আগে, প্রার্থী ঘোষণা হওয়ার আগে যেভাবে আপনি চষে বেরিয়েছেন, মানে আমি এটা যে একটা কথা, না বয়স হয়েছে এই কথা বলছি, কিন্তু আমার এনার্জিটা একটা 40-45 বছরের মানুষের যেমন থাকে তার থেকে বেশি আছে। একদম, আমরা এটাই বলছি যে আপনাকে তো এমন কোনো জায়গা নেই যে সিউড়ির মানুষ দেখেনি। বারবার একটাই সিউড়িতে বারবার একটাই দাবি উঠে এসছে যে ভূমিপুত্র। সেই ভূমিপুত্র জায়গাটাই কি এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে? সেটা দলের সিদ্ধান্ত। আর এটুকু বলতে পারি যে আমি এই যে নির্বাচনের প্রার্থী ঘোষণার পরেই আমি নিজে খুব কৃতজ্ঞ মানুষের কাছে। হাজার হাজার ফোন আমার কাছে এসেছে, কান্নাকাটি করেছে, দাদা কি হলো, এটা কি আমরা চাইনি তো। কিন্তু আমি বলেছি দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মানতে হবে। আপনি তো দলের এগেনস্টে যাবেন না, কিন্তু যারা আপনাকে ভালোবাসে বা আপনি ধরেন প্রত্যেকটা সময় দিয়েছেন। আমি আমি ব্যক্তিগতভাবে বোলপুরে যেহেতু বাস করি, আপনাকে দেখেছি যে একদম সকালবেলাতে গিয়ে সকালবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন, একদম রাত্রি 10টা-11টার সময় বাড়ি ফিরছেন, কর্মীদের সঙ্গে সারা দিন ঘুরে বেড়ানো। তারপরে যখন এই যে আপনিও তো আশা করেছিলেন যে হয়তো এবারে হয়তো শেষবারের মতো সুযোগ দেবে। না, আমি কোনো আশা করিনি, ভরসা রেখেছিলাম যে দল একটা সঠিক সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্ত নিয়ে আমি মানবতা দিয়েছি। এবং আমি খুশি এই যে হাজার হাজার কর্মীরা, তারা যেভাবে নাম ঘোষণার পরে আমার কাছে তাদের বেদনার কথা জানিয়েছে, আমি বলেছি না, ঠিক নয়, দলের প্রার্থী যেই হয়েছে তাকে জেতাতে হবে। আমি তো বলছি এখনো, আমি ফোন করেছি ওখানকার প্রার্থীকে, উজ্জ্বল চ্যাটার্জিকে। হ্যাঁ, সেটা কিন্তু উজ্জ্বলদাও স্বীকার করেছে। এবং সেই জায়গায় আজও আমাকে যদি বলে দাদা তুমি এখানে এসে তোমাকে এই কাজটা দায়িত্ব নিতে হবে, আমি বিনা সংকোচে সেখানে যাব। প্রার্থীর ঘোষণার পর আপনি আর কোনো আর গেলেন না কেন? আপনি বলেছিলেন যে আপনি প্রার্থী ঘোষণার পরেই এটা একটা প্রোগ্রাম আমার শিডিউল ছিল। আমি প্রার্থী হলেও আমাকে যেতে হতো। আমার মিসেস, সে হার্টের পেশেন্ট, তার একটা অপারেশন হয়েছিল, ভাল্ব চেঞ্জ হয়েছিল দীর্ঘদিন আগে ডাক্তার দেবী সেটির কাছে। মাঝে একটু অসুবিধা ফিল করছিল। আমার এই কর্মযজ্ঞের জন্য আমি সময় করে উঠতে পারিনি। আমি যার জন্যে হঠাৎ করেই তাকে তার শারীরিক অবস্থা দেখে আমাকে ব্যাঙ্গালোর যেতে বাধ্য হয়েছিলাম। গতকাল রাত্রে আমি ফিরেছি। আজ থেকে আবার কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে। আমি আজকে খয়রা চলে যাব, যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির যে সভা আছে, জনসভা, সেখানে থাকবো।
কালকে আমার যাওয়ার ইচ্ছা আছে, পাথরচাবড়ি যাওয়ার ইচ্ছা আছে। তারপরে দলের ওখানে যদি যারা প্রোগ্রাম সাজাচ্ছেন, এই নির্বাচনের দায়িত্ব রয়েছেন, তারা যদি আমাকে বলেন যে এখানে এখানে আপনার প্রোগ্রাম আছে, আমি সেখানে হাজির হব। আচ্ছা, এখনো পর্যন্ত কি আপনার কাছে সেই রকম কিছু আসেনি যে আপনি প্রচার করুন বা না, আমার কাছে সেরকম কোনো কেউ আমাকে ওখানে তারপরে আর কেউ ফোনও করেনি যারা এই দায়িত্ব রয়েছে। সাধারণ মানুষ আমাকে করছে, রেগুলার করছে। আমি সবাইকে বলেছি এটা কোনো ব্যক্তিগত কারোর বিয়ের ভোট নয়, ভোট হচ্ছে মমতা ব্যানার্জির ভোট, তৃণমূল কংগ্রেসের ভোট। সেই জায়গাটা থেকে আক্ষেপ হয় না যে আমাকে প্রার্থী করুক না করুক, আপনি বারবার বলছেন যে যেই যাকেই প্রার্থী করা হোক তার হয়ে প্রচার করব, সেই জায়গায় প্রার্থী করা হলো, সেই জায়গায় যখন আপনাকে একবারও প্রচারের জন্য ডাকা হচ্ছে না বা দায়িত্ব দেওয়া হচ্ছে না, আক্ষেপ হয় না? আফসোস কিছু এখানে নেই। যদি মনে করে কেউ, বা যদি মনে করে সেখানকার যারা দায়িত্ব রয়েছেন বিকাশ দা এলে ভালো হবে, তাহলে ডাকবে। আর যদি মনে করে বিকাশ দা এলে খারাপ হবে, তাহলে ডাকবে কেন আমাকে? আমি তৈরি আছি। দলের তরফ থেকে কি এরকম মনের মধ্যে কারো হচ্ছে যে বিকাশ দা দেখুন, আমি 5 দিন 6 দিন ছিলাম না, ঘোষণা হয়েছে তারপরেই আমি বাইরে চলে গেছিলাম আমার মিসেসকে নিয়ে ব্যাঙ্গালোরে। গতকাল রাত্রে আমি ফিরেছি। আমি আপনাদের পরিষ্কার ভাষায় বলছি, আমি তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া কিছু বুঝি না। এই যে যারা বারবার সোশ্যাল মিডিয়াতে আপনার সিউড়িতে বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে দেখুন, একটা সোশ্যাল বিতর্ক তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া, নিখোঁজ বিকাশ রায় চৌধুরী, এই জায়গাটা কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন কিছু সোশ্যাল মিডিয়া তো এখন সবাই সোশ্যাল মিডিয়া কাজ করছে। যদি কেউ মনে করে যে সোশ্যাল মিডিয়া দিয়েই দলের ভালো হবে, আমি মনে করি ব্যক্তি বিকাশ রায়চৌধুরীকে সারা বীরভূম জেলার মানুষ চেনে। জীবনের রাজনীতিতে এখনো কেউ কালি দিতে পারেনি, কালি দেওয়ার সুযোগও দিইনি। আগামী দিনে দলের কর্মী হিসেবে কাউকে কালি গায়ে কালি ছিটানোর সুযোগও দেবো না। আমি বিকাশ রায়চৌধুরী আছি স্বচ্ছ মানুষ, আগামী দিনও স্বচ্ছতার সঙ্গে আমি থাকব। এবং আমার যে শ্রদ্ধা ভালোবাসা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির প্রতি যে কৃতজ্ঞতা, আমি এটাও অটুট থাকবে সারা জীবন। এই ব্যাপারে কেউ আমাকে যে যাই বলুক, আমার এর মধ্যে 1% খাদ মেশাতে পারবে না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প আমার কাছে কিছু নেই। আমার কাছে কেউ এখন পর্যন্ত কোনো, অনেক তো যে সময় তৃণমূল কংগ্রেসের খুবই একটা দুর্দিন এসেছিল, মুকুলটাই বেরিয়ে গেছিল, আমি সভাধিপতি, আমার কাছেও লোক পাঠানো হয়েছিল। আমি একটা কথাই বলেছিলাম, মুকুলদা আর যারা এসেছিল তাদেরকে বলেছিলাম, আমি এই দলেই ধরুন জন্মেছি, তৃণমূল কংগ্রেসে, আর তৃণমূল কংগ্রেসই আমার যেন মৃত্যু হয়। আমাকে যেন আর নতুন করে যারা আজকালকার দিনে যারা অনেক নেতা আছেন, ক্যাথা আছেন, একবার তৃণমূল কংগ্রেস, একবার অমুক দল, একবার বামপন্থী, একবার নকশালপন্থী, তারা এসে আবার দিদির কাছে স্যান্ডার করছে, তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। এই এই ইতিহাসটা আমার জীবনে আমি তৈরি করতে চাই না। আর সুখের দিনে পায়রা হতে চাই না। আমি দুর্দিনে মানুষ ছিলাম, আজও তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেস থাকবো। কোনো প্রলোভনে কেউ আমাকে প্রভাবিত করতে পারবে না, এটুকু আপনাদের জানাচ্ছি। আর লড়াইটা তো এখন আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই। সুতরাং বিজেপি কোনোদিনই আমার দোসর হতে পারে না, আমার ভাই হতে পারে না। বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আমি সেই মানুষ। অনুব্রত মণ্ডল যখন তিহাড় জেলে, এই বীরভূম জেলায় দাপিয়ে বেরিয়েছি, অনুব্রত মণ্ডলের নাম করতে ভয় পেত, আমি বিকাশ রায়চৌধুরী অনুব্রত মণ্ডলের নাম বলেছি, অস্বীকার করব না। আমার সঙ্গে কাজলের কোনো খারাপ সম্পর্ক নেই, দাদা ভাইয়ের মতো সম্পর্ক। হতে পারে চলার পথে দু একটা কথাবার্তা হতে পারে, কিন্তু ওকে আমি মনে করি ও একটা সঠিক নেতৃত্ব।
সুতরাং আমরা তো একসাথেই রয়েছি, আমাকে যেখানেই দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব পালন করব। আমি যাব তো কালকে পাথরচাপড়ি যাব, দাদা বাবার কাছে আমি যাই। হ্যাঁ, সুতরাং সিউড়ি আমার কাছে ছিল, সিউড়ি আমার কাছে আছে, সিউড়ি আমার কাছে থাকবে। সিউড়ি মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা কোনোদিনই ব্যাঘাত ঘটবে না, এবং আমাকে সিউড়ির বিরুদ্ধে কেউ কথা বলার কোনো রকম যতই প্রভাবিত করুক এ বলাতেও পারবে না। ওই মানুষের জন্য আমি বিধানসভায় গেছি, লড়াই, সেই দুর্দিনের লড়াইয়ে তারা আমাকে আশীর্বাদ করেছে। আজও তারা যেভাবে আমাকে বিভিন্ন সময়ে ফোন করে তারা তাদের বোনের দুঃখ জ্বালা কষ্টের কথা বলছে, দাদা আপনি নেই কি করবো, আমি নেই, দলটা তো আছে, আমি তো দলের মধ্যে আছি, প্রার্থী না হতে পারি, তাতে কি হয়েছে? আমি তো অনেক লড়াইটা তো দীর্ঘদিন করছি, ছোট থেকে, ছাত্র রাজনীতি থেকে, যুব রাজনীতি থেকে, ট্রেড ইউনিয়ন রাজনীতি থেকে। একটা ব্লকের আমি 10 থেকে 15 বছর আমি সভাপতি ছিলাম এই বোলপুর ব্লকে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মিলে। আমি তো ওই সিপিএম থেকে আসিনি, আমি তো আরএসপি থেকে আসিনি, আমি তো ফরওয়ার্ড ব্লক থেকে আসিনি, আমি তো অন্য কোনো দল থেকে আসিনি, আমি তো নকশাল থেকে আসিনি। আমি ডানপন্থী ছিলাম কংগ্রেসে, আজও সেই কংগ্রেস থেকে দিদিও তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে, আমরাও সেই জন্মদিন দিন থেকে আমরা দিদির সঙ্গী হিসেবে কাজ করছি। আচ্ছা, যেটা হলো উজ্জ্বল চট্টোপাধ্যায়, তাকে যে প্রার্থী করেছে তাকে নিয়ে কি বলবেন? আমি একটা কথা বলি, উজ্জ্বল দীর্ঘদিন, আমি জানি না উজ্জ্বল ও চেয়ারম্যান করার পেছনে ভালো কাজ করতে পারবে এই মানসিকতা নিয়ে ভেবেছিলাম, সিট উন্নয়ন করবে, চেষ্টা করছে, আমার ওর বিরুদ্ধে বলার কিছু নেই। আমি আশা করব আগামী দিনে উজ্জ্বল জয়যুক্ত হবে এবং অন্ততপক্ষে ভালো কাজ করবে, মানুষের পাশে থাকবে। এবং যদিও কোনো সময় মনে করে আমার মতো একটা লোকের কোনো পরামর্শ দরকার আছে, সেই পরামর্শ আমি দেবো তাকে। সুতরাং এখানে ব্যক্তি উজ্জ্বলটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আমাদের যারা শত্রু, যারা এই বাংলাকে প্রতি পদক্ষেপে বঞ্চিত করেছে, আজকে এসআর নিয়ে যারা মানুষকে যন্ত্রণা দিয়েছে, আজকে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। আপনারা শুনতে পেলেন, এবং যে বিতর্ক সৃষ্টি হয়েছিল বিকাশদা কিন্তু একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক হচ্ছে সেটাতে কোনোভাবেই কর্ণপাত করবেন না তিনি, কারণ হলো তিনি প্রথম থেকে জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তিনি আছেন এবং তিনি থাকবেন। অসুস্থতার কারণে বেশ কিছুদিন তিনি ছিলেন না, তারপরে কিন্তু আবার ফিরেছেন বোলপুরে, এবং তিনি জানাচ্ছেন যদি দল তাকে দায়িত্ব দেয় প্রচার করার জন্য তিনি কিন্তু প্রচারে নামবেন। বিকাশদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য এবং আপনি বিস্তারিত বিষয়গুলি আমাদের সামনে বলার জন্য। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।